রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফার্নাস জুই। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। শীতের মৌসুমে করোনা ভাইরাসের প্রকোপ আরও বাড়ার আশঙ্কা আছে, এমন মন্তব্য করে সবাইকে আরও সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এখন পর্যন্ত সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনা মোকাবেলা করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বিভিন্ন সংস্থার অনুদানের অর্থ গ্রহণকালে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি সহ মোট 8টি প্রতিষ্ঠান ও সংস্থা মোট 165 কোটি 60 লাখ টাকার অনুদান দেয় তহবিলে। এর মধ্যে ব্যাংক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয় 164 কোটি টাকা। যাতে ব্যবসা বাণিজ্য আপনারা চালায় যেতে পারেন, তার জন্য যা যা করণীয় সে ব্যবস্থা আমরা কিন্তু নিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন প্রণোদনা দিয়েছি। এই প্রণোদনা যার ফলে আমি মনে করি আমাদের দেশের ব্যবসা বাণিজ্যগুলি সচল থাকা সম্ভব হচ্ছে। আর এবারে করোনা ভাইরাসে দেখা গেছে যে আমাদের সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, সবাই, আমি কারো বাদ দিতে পারবো না। তো সেই জন্যই হয়তো এটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তবে সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবুও আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাশকতার 3 ও মানহানির এক মামলার কার্যক্রমের উপর হাইকোর্টের দেয় স্থগিতাদেশ বহাল রেখেছে উচ্চ আদালত। এছাড়া কুমিল্লার নাশকতার এক মামলায় খালেদা জিয়ার জামিনও বহাল রেখেছে আপিল বিভাগ। মামলাগুলো সচল করতে চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আজ বিচারপতি ইমান আলী নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টকে রুল শুনানি করতে বলা হয়েছে। আদালতের রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির, আর খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এবার জেলা উপজেলা সহ আওয়ামী লীগের কমিটি, সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগীদের মূল্যায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা। অনুপ্রবেশকারীদের দলে প্রবেশের ব্যাপারেও সর্বোচ্চ সতর্ক থাকার কড়া নির্দেশ দিয়েছেন তিনি। এ নির্দেশের ব্যত্যয় ঘটলে কমিটি বিলুপ্ত সহ কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন দলীয় প্রধান। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। আমার সঙ্গে যিনি আমি সভাপতি প্রার্থী হলাম, আরো 5 জন সভাপতি প্রার্থী হলেন, তখন আমার আক্রোশটা থাকে ওই প্রার্থীদের উপর। আমি সভাপতি হয়েছে, কাজে ওদেরকে কমিটিতেই রাখবো না। এরকম কোথাও কোনো কিছু হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। হ্যাঁ, ওই কমিটি বাতিল করে দেওয়া হবে, একদম কড়া নির্দেশ। তৃণমূলকে ঢেলে সাজাতে বিভাগীয় সাংগঠনিক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়, যেখানে বিভাগীয় দায়িত্ব পালন করবেন একজন প্রেসিডিয়াম সদস্য। সেইভাবে প্রেসিডিয়াম সদস্যদেরকে বিভিন্ন বিভাগের দায়িত্ব যখন দিবেন, তখন তো পুরোপুরিভাবেই দায়িত্ব দেওয়া উচিত। এবং সেই পুরোপুরি দায়িত্ব নিয়েই এই যে জেলা সম্মেলন, জেলা কমিটি গঠন, উপজেলা সম্মেলন করা, তৃণমূল পর্যায় পর্যন্ত সম্মেলন করা। কেন্দ্রের এমন সিদ্ধান্তে পূর্ণাঙ্গ কমিটি করতে নড়চড়ে বসেছে বিভিন্ন জেলা উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকরা। এই ব্যাপারে আমরা ইতিমধ্যেই গতকাল চিঠি পেয়েছি, আমরা আলোচনা করছি। আমরা জেলা কমিটি ইতিমধ্যেই আমরা প্রায় 40 ভাগ ওয়ার্ড কমিটি আমাদের করা আছে এবং কিছু কিছু ইউনিয়ন কমিটিও করা আছে। সেই সংগঠন, সেই আওয়ামী লীগ সংগঠন তৃণমূল পর্যায় থেকে আমরা সুসংগঠিত করার মধ্য দিয়ে আগামী উপজেলা এবং জেলা সম্মেলন সমাপ্তি করতে চাচ্ছি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির নির্দেশনা অনুযায়ী ত্যাগীদের কমিটিতে আনতে এবং অনুপ্রবেশকারীদের দলে না ভেড়াতে সদা তৎপর এসব নেতাকর্মীরা। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় আগামী 28 সেপ্টেম্বর দেওয়া হবে। আজ রবিবার রাষ্ট্র আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন। জানা যায়, এই মামলায় 14 জন সাক্ষীর মধ্যে 11 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। উল্লেখ্য, করোনা ভাইরাসের টেস্ট নিয়ে প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে গত 15 জুলাই সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। পরে করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট সহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় শাহেদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে থাকাকালীন তাকে নিয়ে উত্তরায় তার বাসায় অভিযানে যায় ডিবি পুলিশ। সেখান থেকে অস্ত্র উদ্ধার করা হয়। চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিম
তার বিরুদ্ধে আজকে অস্ত্র মামলায় আজকে আর্গুমেন্ট হলো আগামী 28/9 এই মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে। যে মামলা যে 11 জন সাক্ষী হয়েছে, আমরা সন্দেহাতীতভাবে এই মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করব এবং এটা আমাদের দাবিও যে এই আসামির সর্বোচ্চ যে সাজা যাবজ্জীবন সেটি প্রদান করা হোক। করোনার চাপ কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে অর্থনীতি। কারখানা, অফিস কিংবা শ্রমজীবী মানুষ ফিরেছে পুরনো ব্যস্ততায়। অর্থমন্ত্রীর দাবি, কঠিন সময়ে কারখানা খুলে দেওয়ার সাহসী সিদ্ধান্ত অর্থনীতিকে গতিশীল করেছে। চলতি বছর শেষে রপ্তানির রেমিটেন্স সব সূচকে রেকর্ড হবে বলেও আশা তার। তবে অর্থনীতিবিদরা বলছেন, বেসরকারি বিনিয়োগ আর কর্মসংস্থান বাড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুলতান আহমেদের রিপোর্ট। লম্বা বিরতির পর শ্রমিকদের ঘামে শ্রমে এমন করেই সচল আর শক্ত হতে শুরু করেছে দেশের অর্থনীতি। অনেক দিন পর কাজে ফিরে নিজেদের শতভাগ দিতে কার্পণ্য করছে না খেটে খাওয়া এই মানুষগুলো। আমরা কত যে কষ্টে আছিলাম, আমরা মনে হয় কলজা ফাইটা জায়গা 3-4 মাস না খাইয়া রইছি। বাপমার মুখে দুগা ডাইল ভাত মনে করেন দিতে পারতাছি, নিজেরাও খাইতে পারতাছি। করোনারে আমরা ডরাই না, করোনা আমগরে ডরায়। পুরোদমে উৎপাদন শুরু করেছে পোশাক সহ অন্যান্য কলকারখানা, তাতে বেগবান হচ্ছে রপ্তানি। করোনার সময় হলেও অর্থ বছরের প্রথম 2 মাসে রপ্তানি হয়েছে $687 কোটি, যা তার আগের স্বাভাবিক বছরের চেয়েও 2.17% বেশি। রেমিটেন্সও ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড। রিজার্ভও দাঁড়িয়েছে প্রায় $40 বিলিয়ন। ব্যবসায়ীদের সহায়তা দিতে শতভাগ সেবা দিতে শুরু করেছে ব্যাংকগুলো। তবে এখন চ্যালেঞ্জের জায়গা বিনিয়োগের গতি বাড়ানো বলছেন বিশেষজ্ঞরা। বড় বড় শিল্প কলকারখানাগুলো ইতিমধ্যেই সরকারের প্রণোদনার অর্থ বেশ খানিকটা পেয়েছেন, কিন্তু ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, বিশেষ করে একেবারে অনু উদ্যোক্তা যারা, তারা কিন্তু প্রণোদনার অর্থ সেভাবে পাননি এবং অনেকের জন্য আসলে প্রণোদনা সম্ভবও না দেয়া, তারা অনানুষ্ঠানিক খাতে আছেন। সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে। তবে বছর শেষে বিনিয়োগের চ্যালেঞ্জও থাকবে না বলে মনে করেন অর্থমন্ত্রী। তার মতে সরকারের সাহসী সিদ্ধান্ত বদলে দিয়েছে পুরো প্রেক্ষাপট। আমরা বিশ্বাস করি দেশের মানুষ যেভাবে আত্মনিবেদিত হয়ে আত্মপ্রত্যয়ী হয়ে যেভাবে তারা কাজ করে যাচ্ছে, দেশের অর্থনৈতিক কাজ হচ্ছে একদিকে, পাশাপাশি আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটি করেছেন টাইমলি করেছেন। নতুন করে এই শুরুকে বলা হচ্ছে নিউ নরমাল লাইফ। মনের আনন্দে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষ। ঘরের বসে তো থাকতে ভালো লাগে না, যে কারণে বাধ্যমূলক বাড়িতে হয়। এখনো আস্তে আস্তে মানুষ সবাই কর্মব্যস্ততায় দিন কাটাচ্ছে। বলা হয় প্রয়োজন কখনোই আইন মানে না, সাধারণ মানুষের ক্ষেত্রে তেমনটি দেখা যাচ্ছে। টানা কয়েক মাস ঘরবন্দি থাকার পরে পেটের দায়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে গেছেন তারা, তাতে অর্থনীতিও স্বাভাবিক হচ্ছে। তবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধির বিষয়টি, আর তা উপেক্ষিত হলে হয়তো সামনে আরও বড় কোনো বিপদের আশঙ্কা থেকেই যায়। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। রাজধানী জুড়ে মাথার উপর ঝুলছে এলোমেলো তার। মাঝে মধ্যে ওইসব ঝুলন্ত তার ছিঁড়ে রাস্তায় পড়ে দুর্ঘটনাও ঘটে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্দেশ অনুযায়ী আগামী 2-1 মাসের মধ্যে এসব তার সরাতে হবে। কিন্তু ইন্টারনেট ব্যবসায়ীরা বলছেন, আবাসিক এলাকাগুলোতে প্রয়োজনীয় সংখ্যক এনটিটিএন সেবা ভূগর্ভস্থ কেবল লাইন পৌঁছায়নি, ফলে আগামী 2-1 মাসের মধ্যে ভূগর্ভস্থ বিতরণ লাইনে স্থানান্তর হওয়া সম্ভব নয়। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ইন্টারনেট সেবা, কেবল টিভি অপারেটর, ডিশ লাইন সংযোগ এবং ল্যান্ডফোন সহ বিভিন্ন সরকারি বেসরকারি কোম্পানির এসব তার ঝুলছে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে। এই চিত্র রাজধানীর কাটাবন এলাকার। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অলিগলি চিত্র আরও ভয়াবহ। পরিচ্ছন্ন নগরী গড়তে ঝুঁকিপূর্ণভাবে ঝুলে থাকা এইসব ইন্টারনেট ও ডিশ কেবল অপসারণ শুরু করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। নির্দেশ অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে এসব তার সরাতে হবে। আমরা ঝুলন্ত তার কোনো অবস্থায় মেন রোডে থাকবে না, মেয়র মহোদয় ডাইরেক্ট বলে দিচ্ছে। এটা নিয়ে আমাদের মাননীয় মেয়র অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। ডিসেম্বরের মধ্যে তারের জঞ্জাল আর থাকবে না আমরা আশা করি। তবে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান আইএসবিএবি বলছে, আবাসিক এলাকাগুলোতে প্রয়োজনীয় সংখ্যক এনটিটিএন সেবা অর্থাৎ ভূগর্ভস্থ কেবল লাইন নেই, ফলে নির্ধারিত সময়ে সহজ সমাধান হবে না। কিছু কিছু ক্ষেত্রে মোটামুটি আছে, কিছু কিছু ক্ষেত্রে একদমই আসলে কি বলে ওভারটাকে মানে বাইপাস করার মতো অবস্থায় নাই। কারণ আন্ডারগ্রাউন্ডের একটা এলডিপি টু একটা এলডিপির ডিস্টেন্স আপনার 1 কিলো 1.5 কিলো। এই 1 কিলো 1.5 কিলো আমরা কিভাবে ইউজারের কাছে যাব? 2-1 বছর আগ থেকে এটি এফটিটিএস নেটওয়ার্ক নামে একটি আন্ডারগ্রাউন্ডগুলো একটা নেটওয়ার্ক করবে। ঢাকা শহরে এখন পর্যন্ত কোথাও রেডি না। আমি এখনও কোনো বাসাবাড়ির কানেক্টিভিটি
আন্ডারগ্রাউন্ড থেকে নিতে কোনো কোম্পানি থেকে পারি নাই। খুঁটি থেকে তারের জঞ্জাল সরিয়ে ভূগর্ভস্থ কেবল লাইনে স্থানান্তরের জন্য সরকারের কাছে আরও সময় চান ইন্টারনেট এবং কেবল টিভি অপারেটর ডিশ ব্যবসায়ীরা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। দিনাজপুরে হিল স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের 11টি ট্রাক আসার পর ফের বন্ধ হয়ে গেছে। এখনও সীমান্তের ওপারে আটকে আছে 1.5 শতাধিক পেঁয়াজের ট্রাক। তবে 10 দিনের বেশি ট্রাকে পেঁয়াজ থাকায় গরম ও বৃষ্টির কারণে পচে গেছে বেশিরভাগ পেঁয়াজ। এতে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। তবে বিলম্ব রপ্তানি আদেশ না থাকায় বেনাপোলে বন্দর দিয়ে এখনও আসেনি কোনো পেঁয়াজের ট্রাক। প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 14 সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার ঘোষণা দিলে সীমান্তে বাংলাদেশ অভিমুখী পেঁয়াজের ট্রাক আটকে দেন ভারতীয় ব্যবসায়ীরা। পরে আবার ভারত সরকার আগে খোলা এলসিতে রপ্তানির অনুমতি দেয়। শনিবার সোনা মসজিদ, ভোমরা ও হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের ট্রাক এসেছে। শনিবার বিকেলে দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে 11টি ট্রাকে মোট 246 মেট্রিক টন পেঁয়াজ আসার পরই আবারও বন্ধ হয়ে গেছে। ওপার সীমান্তে এখনো 1.5 শতাধিক ট্রাক আটকে পড়ে আছে বলে জানিয়েছেন আমদানিকারকরা। 246 মেট্রিক টন গত 13 তারিখে যে সমস্ত টেন্ডার হয়েছিল সেই সমস্ত টেন্ডারের মালগুলো প্রবেশ করছে। দফায় ইন্ডিয়ান ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছি। আশা করি আমাদের ওই পারে যতগুলো পেঁয়াজের গাড়ি আছে সবগুলো গাড়ি আমরা দিতে সক্ষম হব। তবে 10 দিনের বেশি ট্রাকে পেঁয়াজ লোড হয়ে থাকায় গরম ও বৃষ্টির কারণে পচে গেছে বেশিরভাগ পেঁয়াজ। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। পচা পেঁয়াজ মানে 4 ভাগে 3 ভাগ অলরেডি পচে গেছে, তাই মালটা খরিদ করবে কিভাবে? তবে ভারতীয় ট্রাকগুলো বন্দরে প্রবেশ করার সাথে সাথে দ্রুত আনলোড ও ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন বন্দর কর্মকর্তা। সরকারি নির্দেশনা মোতাবেক কাঁচামাল যত তাড়াতাড়ি সম্ভব আমরা দ্রুততার সহিত সেটা খালাস করে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে বিলম্ব রপ্তানি আদেশ না থাকায় বেনাপোলে স্থলবন্দর দিয়ে এখনো আসেনি কোনো পেঁয়াজের ট্রাক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারত সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসাতে রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। বিস্তারিত জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবু কামরুজ্জামান। বাবু, রাজধানীর বাজারে পেঁয়াজের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজার পাইকারি আড়তে অবস্থান করছি এবং এখানকার আজকের যদি দর আপনাকে জানাই যে গতকালকের তুলনায় কেজি প্রতি ভারতীয় পেঁয়াজ 5 টাকা কিন্তু কমেছে এবং একই সাথে দেশি পেঁয়াজ সেটি 75 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, গতকাল যেটি 80 টাকায় বিক্রি হয়েছিল। অর্থাৎ 5 টাকা করে কমেছে এবং খুচরা বাজারেও 2-1 টাকা করে কমেছে। খুচরা বাজারে আমরা জানি যে প্রভাব পড়তে কিছুটা সময় লেগে যায়। তো সার্বিকভাবে আজকে আমরা এই মুহূর্তে দুপুরে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম থাকে পাইকারি আড়তগুলোতে, যে কারণে বিক্রেতারা আসলে এক ধরনের অলস সময় পার করছেন। আর বিক্রেতারাও বলছেন যে বিক্রি আগের তুলনায় তাদের কমেছে। তো সব মিলে রাজধানীর বাজারে ক্রেতারা কিন্তু এখন অভিযোগ করছেন, কেননা এই করোনাকালীন সময়ে ক্রেতাদের আয় কমেছে, উল্টো দিকে তাদের কিন্তু ব্যয়ের বোঝা চেপেছে। বিশেষ করে এই পেঁয়াজ কিনতে গিয়ে তাদেরকে কিন্তু হিমশিম খেতে হচ্ছে, যে কারণে ক্রেতারা অভিযোগ করছেন এটি আসলে এখনও নাগালের বাইরে, 50 টাকার নিচে পেঁয়াজ আসা উচিত, এরকম দাবি তারা করছেন। কিন্তু এরই মধ্যে আজকে সকালে কিন্তু ভোক্তা অধিদপ্তরের একটি টিম এসেছিল, বাজার পরিদর্শন করেছেন এবং অভিযানের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে তারা জরিমানাও করেছেন মূল্যের অসঙ্গতি পাওয়ার কারণে। গতকালকেও এই তৎপরতা ছিল, সরকারের দিক থেকে নজরদারি এবং অভিযান তৎপরতা বিদ্যমান রয়েছে এবং বাজারে আমরা যেটি দেখছি যে কিছুটা কমতির দিকে। তবে আমরা রিপোর্টটিতেও যেটি দেখছিলাম যে ভারতীয় পেঁয়াজের যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই কম, কেননা মাত্র 11 ট্রাক ঢুকতে পেরেছে। বাকিগুলো আমরা যেটি রিপোর্টেও দেখছিলাম যে পচে যাওয়ার যে বিষয় আশঙ্কা, সেটি থেকে কিন্তু ব্যবসায়ী মহল এবং ক্রেতাদের মধ্যে এখনও আশঙ্কা যে পেঁয়াজের দাম আসলে পুরোপুরি নিয়ন্ত্রণে আসা নিয়ে তাদের মধ্যে দুশ্চিন্তা রয়েছে। তো যে কারণে সরকারের দিক থেকেও বলা হচ্ছে বিকল্প আমদানির কথা, সেটি কিন্তু একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আমরা দেখছি। বারবারই অর্থনীতি বিশ্লেষকরাও কিন্তু অভিযোগ করেন যে আমাদের কিন্তু বিকল্প বাজার আসলে নিশ্চিত করা যায়নি, যে কারণেই কিন্তু পেঁয়াজের বাজারে এই এক ধরনের অস্থিরতা। আরেকটি বিষয় যে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে যেটি জানতে পাচ্ছি, তারা বলছেন যে দেশে পেঁয়াজ থাকলেও কৃষকরাও কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আসলে ছাড়ছেন না, তারাও বাড়তি দামের আশায়। আর এখানকার আজকে যে অভিযান চলেছে, গতকালকে অভিযান চলেছে, এখানকার আড়তদাররা বলছেন শ্যামবাজারে আজকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট 50 টাকার মূল্য নির্ধারণ করে দিয়েছেন।
50 টাকার উপরে পাইকারিতে বিক্রি করা যাবে না, কিন্তু এখানে যারা আড়তদার রয়েছেন তারা 54 টাকায়, আমরা তাদের ক্রয় রসিদ দেখেছি, তারা 54 টাকায় কিনে এনেছেন। সেক্ষেত্রে তারা অভিযোগ করছেন যে তাদেরকে হয়রানি করা হচ্ছে এবং তারা কেউ কেউ বিক্রি বন্ধ করে দিয়েছেন। আগামীকালকে তারা মানববন্ধনও করবেন এই কারণ বাজারে যারা ক্ষুদ্র পেঁয়াজ ব্যবসায়ী রয়েছেন। তো সার্বিকভাবে পেঁয়াজ নিয়ে যে অস্থিরতা, অস্বাভাবিকতা, সেক্ষেত্রে অর্থনীতি বিশ্লেষকদের অভিযোগ যে বিকল্প বাজার নিশ্চিত করতে না পারা এটি একটি বড় কারণ, এবং যারা ভোক্তা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট যে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম তারা গতকালকেও বলেছেন এক্ষেত্রে আমদানিকারকদের কারসাজির কারণেই কিন্তু আসলে পেঁয়াজের বাজারে এই অস্থিরতা এবং যে আমদানিকারকদের সিন্ডিকেট সেটি। তো সব মিলে ক্রেতারাই আসলে নাজেহাল হচ্ছেন, দুর্ভোগে পড়ছেন, প্রতিনিয়ত সাধারণ মানুষ আসলে হয়রানি হচ্ছেন। তারা আশা করছেন, প্রত্যাশায় রয়েছেন যে কবে নাগাদ আসলে পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরবে। তো এই ছিল রাজধানীর কারণ বাজারে আমার কাছে সবশেষ পরিস্থিতি। জয়ী, আমরা ফিরছি স্টুডিওতে, আপনার কাছে নতুন তথ্য নিয়ে হয়তো পরবর্তী সংবাদে আমরা আবারও ফিরব। ধন্যবাদ বাবু। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাবু কামরুজ্জামান। সংবাদের এই পর্যায়ে বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দিনের সংবাদে আবারও স্বাগত। রাজধানীর বনানী আহমেদ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার বেলা 11:30 নাগাদ রাজধানীর বনানী এফআর টাওয়ার সংলগ্ন আহমেদ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 28 তলা বিশিষ্ট বহুতলী ভবনের 15 তলায় ঘটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অগ্নি নির্বাপনে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। অল্প সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায় এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মোট 8টা ইউনিটে এসে প্রায় 1 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ে আমরা সম্পূর্ণ নির্বাপন করে ফেলি। তো আমরা এরপরে আমাদের সার্চ টিম এবং রেস্কিউ টিম কাজ করে এবং আমরা পুরো বিল্ডিং সার্চ করার পর কোনো আহত বা নিহত বা আটকা পড়া কোনো ব্যক্তিকে আমরা পাই নাই। আল্লাহর রহমতে সবাই ইভাকুয়েট হয়েছে এবং সঠিকভাবে হয়েছে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। নগর পৌরসভার বরেন্দ্রভূমিতে মাল্টা চাষ করে সফলতা পেয়েছেন ওবায়দুল্লাহ শাহ নামে এক চাষি। প্রতি বছর তার উৎপাদিত মাল্টা থেকে আর্থিক আয় বৃদ্ধি পাচ্ছে। অল্প সময় খরচে লাভ বেশি হয়। এলাকার অনেক চাষি এখন আগ্রহী হয়ে উঠেছেন মাল্টা চাষে। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। আবারও বাড়ছে নদীর পানি, ডুবছে উত্তরের নিম্নাঞ্চল। বিভিন্ন এলাকায় ভাঙছে জনপদ। বলা যায় নদীর এই পানি বৃদ্ধি 4র্থ দফায় বন্যার সৃষ্টি করল উত্তরাঞ্চলে। কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ থেকে প্রতিনিধিদের তথ্য, ছবিতে হাসান কামরুলের রিপোর্ট। যমুনার পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন। পানির তীব্র স্রোতে শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সিমলা এলাকায় একটি মসজিদ নদীগর্ভে চলে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সিরাজগঞ্জ সদরে ভাঙনের হুমকিতে রয়েছে এমন বেশ কিছু এলাকা। ভাঙন রোধে পাউবুর ফেলা জিও ব্যাগ কোনো কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও তিস্তার পানি বেড়ে আবারও বন্যার কবলে শতাধিক চর। জেলার 9 উপজেলায় অন্তত 40,000 মানুষ এখন পানিবন্দী। তলিয়ে গেছে প্রায় 4,000 হেক্টর আমনের ক্ষেত। আমার গরিব মানুষ বেড়াই কিভাবে খাইয়ে বা কি করি, আর করার মতো কোনো পথও নাই। আর যে বন্যা আসছে এই বৃষ্টিতে, বেড়ে বাড়িতে পানি, ঘরত পানি। রিক্সা চালাই, রিক্সা যাত্রী পাওয়া যায় না বৃষ্টির কারণে। তারপর অন্য কোনো কর্মও নেই যে আর একটা কর্ম করব। এদিকে নাব্য সংকটে দ্বিতীয় দফায় 8 দিন বন্ধ থাকার পর শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে বিকল্প চ্যানেলে ফেরি চলাচল করছে শনিবার থেকে। ঘাট থেকে বেশিরভাগ যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন সুপ্রিম কোর্টের সবচেয়ে প্রবীণ ও অভিজ্ঞ বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের মৃত্যুতে শূন্য হওয়া স্থান অবিলম্বে পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন রিপাবলিকান সিনেট নেতা মিচ ম্যাককনেল।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থীকে নিয়োগ দিতে ভোটাভুটি আয়োজনের কথা জানিয়েছেন তিনি। তবে এই সিদ্ধান্তের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল ডেমোক্র্যাট শিবির। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, কেবল নির্বাচনের পরেই সর্বোচ্চ আদালতের বিচারপতির স্থান পূরণ হওয়া উচিত। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার 20 জনের মনোনয়ন তালিকা দেওয়ার পর শনিবার জানিয়েছেন তিনি আগামী সপ্তাহের মধ্যে বিচারপতি হিসেবে একজন নারীকে মনোনয়ন দিতে যাচ্ছেন। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। আসন্ন মার্কিন নির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে পাঠানো এক চিঠিতে পাওয়া গেছে রিসিন নামক বিষাক্ত পদার্থ। এদিকে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে হেরে গেলে আর কোনোদিন জনসম্মুখে আসবেন না বলে জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে করোনার সামাল দিতে ব্যর্থতার দায় নিয়ে ট্রাম্পের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বাইডেন। জানাবো খেলার খবর। শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও আজ শুরু হলো জাতীয় ক্রিকেট দলের স্কিল ট্রেনিং ক্যাম্প। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের মডেল অনুসরণ করে বায়োসিকিউর বলয় তৈরির মাধ্যমে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প শুরু করেছে বিসিবি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের জন্য 27 সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড। আবাসিক ক্যাম্প শুরুর আগে বেলা 11:30টায় টাইগারে উঠেছে টিম হোটেলে। টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি অনুযায়ী চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ দলের লঙ্কা সফর। দর্শক, এই ছিল দিনের সংবাদ আয়োজন। এতক্ষণ সাথে থাকাই ধন্যবাদ সবাইকে।